আইন শৃঙ্খলা থেকে কর্মসংস্থান বা শিল্পনীতি। আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেন টি-20 মেজাজে। সমস্ত প্রশ্নের জবাব এত ট্রান্সপারেন্ট, স্বচ্ছভাবে এবং ক্যাটেগরিক্যালি সমস্ত উত্তর দিলেন, যা স্মরণকালে বাংলার কোনো মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাওয়া গেছে কিনা তা নিয়ে তর্কের অবকাশ থাকবে। যেমন বাংলা গত 15 বছরে এগিয়ে বাংলা হলো নাকি পিছিয়ে বাংলা হলো তা নিয়েও একটা বিতর্ক থাকবে। কিন্তু আজ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে রোড ম্যাপ তুলে ধরলেন, সেটা বাংলার জন্য, এই রাজ্যের জন্য আশাব্যঞ্জক নয় কি? আমি কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। আমি প্রথমে বলি যে জমি থেকে, শিল্প থেকে, চাকরি, একটা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী একটা অ্যাকশন প্ল্যান সামনে রাখলেন, একটা রোড ম্যাপ তুলে ধরলেন। বাংলার ছেলে মেয়েদের চাকরি চাই, চাকরি দরকার। তাছাড়া জমি কিভাবে হবে, জমি নীতি কিভাবে হবে, কর্মসংস্থান কিভাবে হবে, এটা খুব স্বচ্ছভাবে তুলে ধরলেন। কি বলবে? দেখো, আমি প্রথমে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে প্রেস কনফারেন্স করেছেন, যে স্পষ্টতা এবং যে স্বচ্ছতা তার কথায় ছিল, সেইটাতে সেটা অত্যন্ত প্রশংসনীয়। এবার কি, ধরো মুখ্যমন্ত্রী যে কথা বলছেন তার মত এবং পথের তুমি পক্ষে থাকতে পারো, তুমি বিপক্ষে থাকতে পারো। হকার উচ্ছেদ নিয়েও উনি যা বলেছেন সেই পক্ষে তুমি সমর্থন করতে পারো, তার বিরুদ্ধেও বলতে পারো। কিন্তু মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন সেই কথাটার মধ্যে স্পষ্টবাদিতা, একটা নির্মেদ কথা। এইটা আমি রিসেন্ট টাইমসে পশ্চিমবঙ্গের রাজনীতিকদের সামগ্রিকভাবে অনেকের মধ্যে এটা দেখি না। এইটা আমার আজকে খুব ওয়েলকামিং মনে হয়েছে, যে এইটাকে সত্যি খুব ভালো। আমিও নিজেকে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স দেখে আমিও যেন তাকে নতুন করে আবিষ্কার করেছি। এবারে তার মত পথে তুমি সমালোচনা করতে পারো, তুমি ওয়েলকাম করতে পারো, সবকিছু খোলা রাখতে পারে। কিন্তু ধরো উনি যেটা বলছেন সেটার ভিতরে একটা ক্ল্যারিটি আছে। একটা সময় আমরা সুষমা স্বরাজের প্রেস কনফারেন্স দেখে এরকম ক্ল্যারিটি পেতাম, অগোছালো না একদম। সুষমা স্বরাজ মনে হচ্ছে পড়া মুখস্থ করে এসেছেন এবং খুব ক্ল্যারিটির সঙ্গে যে বিষয় নিয়ে বলছেন, একদম সার্স নিয়ে তুমি যখন প্রেস কনফারেন্স করতেন অত্যন্ত ক্ল্যারিটির সঙ্গে। এবার তুমি প্রসঙ্গতে আসি, সেটা হচ্ছে যে উনি আজকে কতগুলো বিষয় টাচ আপন করে গেছে, একদম স্পেসিফিক, যেটা পশ্চিমবঙ্গের মানুষ শুনতে চায়, বিশেষ করে পশ্চিমবঙ্গের যুব সম্প্রদায় শুনতে চায় একদম, এবং জানতে চায় এটা কতটা হবে কিনা, একদম মানুষ উত্তরটা চায়। ঠিক, সেটা 1 নম্বরেই রয়েছে শিল্প, 2 নম্বরে রয়েছে কর্মসংস্থান, 3 নম্বরে রয়েছে শিল্প যখন বলছি তখন শিল্পের জন্য জমি, 4 নম্বরে রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, 5 নম্বরে এই সাংস্কৃতিক বিষয় আশয় যেমন দুর্গাপুজো, আর তারপরে সেই সঙ্গে আছে যে কারেন্ট ইস্যু, যে হকার উচ্ছেদ। রাইট, একদম। এই তো বিষয়, এগুলো এই প্রতিটা বিষয় অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে তিনি আজকে বলেছেন। তুমি যদি একটা একটা করে পয়েন্ট বলো, যে শিল্প নিয়ে উনি কি বলতে চাইলেন, জমি নিয়ে কি বলতে চাইলেন। আমি আজকে গোটা প্রেস কনফারেন্স শুনেছি, অত্যন্ত মনোযোগী ছাত্রের মতো শুনেছি, কারণ হচ্ছে যে আমাদের পাঠকদেরও জানানো দরকার। আমিও শুনছিলাম, শুনে মনে হচ্ছিল যে না, এটা নোট নেওয়ার মতো, একদম শোনার মতো। তো স্পেসিফিক ভাবে ইচ এন্ড এভরি লাইন ওয়াজ ইম্পর্টেন্ট, ইচ এন্ড এভরি লাইন, প্রতিটা লাইনে একটা মেসেজ ছিল। হ্যাঁ, কোনোটা তোমার ফেলে দেওয়ার মতো নয়, কোনো এই কারণে আমি যে মোবাইলটা নিয়ে বসেছি, ভালো করেছো। হ্যাঁ, পয়েন্ট আছে একদম, তা নাহলে আমি বলতে পারবো না। একদম। আমি তোমায় বলবো যে তুমি একটু যদি এই শিল্প সম্ভাবনা তৈরি হলেই তো কর্মসংস্থান আসবে, একদম ওতপ্রোতভাবে জড়িত। তুমি তোমার এই ভাষায় বলা যায় একটা ত্রিফলা অ্যাকশন প্ল্যান উনি সামনে রেখেছেন আর কি, কর্মসংস্থানের জন্য, যেটা আমার মনে হয় এই মুহূর্তে বাংলায় সবচেয়ে জরুরি। বাংলা ছেলেমেয়েদের বাইরে যেতে হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের জন্য কথা ভেবে বা কিছু, এত স্পেসিফিক্যালি একটা দিশা তিনি দিয়েছেন আজকে। সেক্ষেত্রে এই কর্মসংস্থানের যদি সুযোগ তৈরি হয়, এর চেয়ে ভালো খবর কি হতে পারে রাজ্যের ছেলেমেয়েদের জন্য? একদম ঠিক, তুমি যেটা বলছো যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এবং যুব সমাজ, তাদের কাছে প্রাইমারি এখন একটা যেটা চাওয়ার বিষয় সরকারের থেকে যারা মুখিয়ে আছেন শোনার জন্য, সেটা হচ্ছে কর্মসংস্থান। একদম, কর্মসংস্থান নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে একটা কথা বলেছেন, যে তার স্পষ্ট কথা, যে যেসব রাজ্য বেকার শূন্য হতে পেরেছে, যেখানে বেকারত্বকে কমানো গেছে এবং প্রায় শূন্যে কাছে আসা গেছে, সেই সব রাজ্যগুলো মোটামুটি 3টি প্রক্রিয়া ফলো করেছে। বেশ,
যেটাকে তিনি ত্রিফলা অ্যাকশন প্ল্যান বলছেন। এবং এই তিনটি প্রক্রিয়ার মধ্যে প্রথম প্রক্রিয়াটা কি, তিনি বলছেন যে স্বচ্ছ নিয়োগ। সরকারি যেসব ভ্যাকেন্সি রয়েছে, বিভিন্ন শূন্য পদ রয়েছে, সে শিক্ষক নিয়োগে হোক বা পুলিশ হোক। পুলিশের নিয়োগে হোক, যে সর্বত্র যে সরকারের যে নিয়োগ প্রক্রিয়া আছে সেখানে একটা স্বচ্ছতা আনা, ট্রান্সপারেন্সি আনা, এবং ট্রান্সপারেন্সি এনে সেই শূন্য পদগুলো পূরণ করা। যেটা এখানে বিবিধ প্রশ্ন ছিল, বিতর্ক ছিল এই স্বচ্ছতাটা নিয়ে এবং শূন্য পদের। উনি বলেছেন যে নিয়োগ দুর্নীতির যে দিন সেটাকে শেষ করে কেবল যোগ্য এবং মেধাবী চাকরি প্রার্থীদের এই সুযোগ দেওয়া হবে। তুমি দেখো মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় যে বিতর্ক হয়েছিল শিক্ষক নিয়োগ নিয়ে, বিশেষ করে সেটা হচ্ছে যারা যোগ্য নয়। সুপ্রিম কোর্টে আলটিমেটলি কি গেল, যোগ্য এবং অযোগ্য, কারা অযোগ্য কারা যোগ্য, এবং সেই জায়গাটা এমন ভাবে দুর্নীতি হয়েছে যে যোগ্য অযোগ্য সেটা বাছাই করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে একদম। তো আজকে মুখ্যমন্ত্রী যেটা জোর দিয়েছেন যে মেধা গুরুত্ব পাবে, সরকারি চাকরি শূন্য পদের নিয়োগের ক্ষেত্রে মেধা গুরুত্ব পাবে এবং মেধার ভিত্তিতে যোগ্যদের বাছাই করা হবে, করে সেই শূন্য পদ পূরণ করা হবে। সেটাই তো চাইছিল মানুষ। এক্স্যাক্টলি, এবং এটাই একটা নর্মাল সার্কামস্টান্সেস হওয়া উচিত। তো সেটাই উনি আজকে অ্যাসিওর করেছেন যে গভর্নমেন্ট এই বেসিক প্রিন্সিপাল ফলো করে চলবে। সেকেন্ড, উনি যেটা বলেছেন যে কর্মসংস্থান আর কিভাবে সুযোগ তৈরি হতে পারে, উনি বলেছেন যে এরপরে সেকেন্ড বিষয়টা হচ্ছে যে দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর স্কিম আছে, মুদ্রা যোজনা, এমএসএমই লোন প্রকল্পগুলো, ঠিক আছে। তো এই যে ব্যাংকিং রেভলিউশনটা হয়েছে, জনধন অ্যাকাউন্ট তৈরি হয়েছে, মুদ্রা যোজনা হয়েছে, স্টার্ট আপ ইন্ডিয়া বলে একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টগুলোর সুবিধা বাংলার যে যুবক যুবতী, তাদের তরুণ, যে তারা যে উদ্যোগ নিচ্ছে তাদেরকে এই স্কিমগুলোর কতটা সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া যেতে পারে, সুফল পৌঁছে দেওয়া যায়। যদি পাইয়ে দেওয়া যায়, যদি ক্ষুদ্র এবং মাঝারি শিল্প গড়ে উঠতে শুরু করে, তাহলে কি হবে যে কোথাও 100 জন, কোথাও 200 জন, কোথাও 300 জন এইসব কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তার ফলে যে যদি, কারণ এখানে ম্যান পাওয়ার, অ্যাবান্ডেন্ট ম্যান পাওয়ার রয়েছে, স্কিল্ড ম্যান পাওয়ার রয়েছে, আবার আনস্কিল্ড ম্যান পাওয়ার রয়েছে, শ্রমিক যেটা, হ্যাঁ, দক্ষ এবং অদক্ষ দুরকম শ্রমিকই রয়েছে। তার ফলে এদেরকে যদি আমি আজকে নিয়োগ করে ছোট ছোট ক্ষুদ্র এবং মাঝারি শিল্প গড়ে তুলতে পারি, এবং তাদেরকে যদি আমি ইন্টারেস্ট সাবসিডি দিই, উনি ইন্টারেস্ট সাবসিডির কথাটা উচ্চারণ করেছেন যে সুদের উপরে ভর্তুকি, যেটা গভর্নমেন্টের অলরেডি স্কিম আছে, সেই স্কিম দিয়ে যে ভর্তুকি দেওয়া, তাদেরকে সরকারি সহায়তা দেওয়া, যাতে করে তারা একটা সেলফ সাস্টেন্ড ছোট ছোট বিজনেস ইউনিট বা প্রোডাকশন ইউনিট, উৎপাদন শিল্প, সেটা ছোটই হোক বা মাঝারি হোক, গড়ে উঠতে পারে। তাহলে সেখানে কিছু কর্মসংস্থান হবে একেবারে, এবং সেটা যদি একটা বিপুল সংখ্যায় হতে পারে, তাহলে একটা বিপুল সংখ্যক কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। কিন্তু প্রয়োজন হচ্ছে পরিবেশ, প্রয়োজন হচ্ছে সরকারি সাহায্য। এটা তিনি তার সেকেন্ড অ্যাকশন প্ল্যানের কথা বলেছেন। তার থার্ড অ্যাকশন প্ল্যান হচ্ছে ভারী শিল্প এবং প্রসেসিং ইউনিট, মানে ছোট মাঝারি শিল্পের ঠিক পরেই একদম, যে বড় ভারী শিল্প এবং উৎপাদন শিল্প। এবং সেখানে তিনি বলেছেন যে এই যে ভারী শিল্পের কথা বলছি, ভারী শিল্পের সঙ্গেই আছে ফুড প্রসেসিং ইউনিট, হর্টিকালচার এবং হচ্ছে যে ফিশারির মতন বিষয়গুলোকে জোর দিতে হবে। তাহলে বলছেন যে কারণ পশ্চিমবঙ্গে তুমি দেখো কৃষি উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম সারিতে রয়েছে গোটা দেশের মধ্যে। তাহলে যখন পশ্চিমবঙ্গ কৃষি উৎপাদনে প্রথম সারিতে রয়েছে, যখন পশ্চিমবঙ্গ মৎস্য উৎপাদনে যখন প্রথম সারিতে, চাষের প্রথম সারিতে রয়েছে, তাহলে এখানে যদি সেই সংক্রান্ত শিল্প গড়ে ওঠে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বলেছিলেন যে সিঙ্গুরে ফুড প্রসেসিং ইউনিট, সেটা বলাই সার কিছু হয়নি। উনি যেটা বলতে চাইছেন যে যদি ফুড প্রসেসিং ইউনিট গড়ে ওঠে, যদি, তাহলে একসঙ্গে প্রচুর মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, বা ভারী শিল্প তৈরি হলে একসঙ্গে প্রচুর মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, সাফল্যটাকে কাজে লাগিয়ে শুধু এটা কিন্তু, বা অন্য কিছু, ধরো গাড়ি কারখানা বলো বা অন্য কারখানা বলো। এবং সেক্ষেত্রে উনি বলেছেন যে একটা বড় যখন কারখানা হয়, তখন বড় কারখানাগুলোই তাদের নিজেদেরই তাগিদে পরিকাঠামো গড়ে তোলে, কোথাও রাস্তা বানায়, কোথাও সেতু বানায়, তো কোথাও ইভেন হাসপাতাল গড়ে তোলে অনেকে। তো এটার ফলেও যে একটা লোকাল লেভেল এমপ্লয়মেন্ট হচ্ছে,
ঠিক আছে, সব এই নির্মাণে একটা এমপ্লয়মেন্ট হচ্ছে। ঠিক ঠিক। 2 হচ্ছে যে লং টার্ম এমপ্লয়মেন্ট হচ্ছে ওখানে, স্কিল লেবার আনস্কিল লেবার দুজনেরই। অনুসারী শিল্পও করবে, প্লাস যে একটা বড় শিল্পকে নিয়ে অনেক অনুসারী শিল্প গড়ে ওঠে, তাহলে সেখানেও একখানা কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। তো এইটাই হচ্ছে তার চুম্বকে তার ত্রিফলা অ্যাকশন প্ল্যান। তার ত্রিফলা অ্যাকশন প্ল্যান হচ্ছে এটাই, যেটা বাংলা ছেলে মেয়েদের জন্য এই জন্য একটা মানে অন্তত একদম। চিফ মিনিস্টারের চেয়ারে বসে তিনি আজকে যে কথাটা বলেছেন সেটা খুব পজিটিভ, সেটা খুব পজিটিভ। দেখো একটা সরকারের সবে আজকে 1.5 মাসও হয়নি, তো ফলে সরকারের নীতিটা সরকার কিভাবে চলতে চাইছে সেটাও পেশেন্সলি শোনাটা দরকার। ঠিক। এবং একটা কথা বলা হয় যে হানিমুন পিরিয়ড, প্রথম 6 মাস, প্রথম 6 মাসকে সরকারকে কি করতে চাইছে, ওভারনাইট তো কোনো গভর্নমেন্ট কিছু করতে পারে না। ওভারনাইট যেটা হতে পারে গভর্নমেন্টের যে ইন্টেন্ট, অভিপ্রায়টা কি, এই অভিপ্রায়টা মানুষ শুনতে চায়। হ্যাঁ, সরকার একটা ভালো কথা বলছে, এবার লেটস সি কি করে দেখায়। তো আজকে অ্যাকশন প্ল্যানটা আমরা শুনলাম, এখন দেখার যে এটা কিভাবে ইমপ্লিমেন্টেশন হয়। এই অ্যাকশন প্ল্যানের পাশাপাশি বড় শিল্পের জন্য বা ছোট শিল্পের জন্য বিনিয়োগকারীদের কথা উনি বলছিলেন। তোমার কথাটার সূত্রেই আমি বলি যে একটু সময় দিতে হবে। মুখ্যমন্ত্রী নিজে বললেন তাড়াহুড়ো আমি করব না। অনেক বিনিয়োগকারী আসছেন, যোগাযোগ করছেন, কিন্তু তারা আসবেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুলবেন, ফুলের তোড়া দেবেন, তারপর চলে যাবেন। এটা আমি চাই না। তার জন্য আমি আগে ঘোষণাও করব না, সব দিক খতিয়ে দেখা হবে। শিল্প সচিবের নেতৃত্বে একটা কমিটি, এটাও তো কোথাও মনে হয় যে আগে থেকে আমি প্রতিশ্রুতি দিলাম বাংলায় এত শিল্প আসছে, এত কর্মসংস্থান হবে, একটা মানে একটা ফিগার আমরা তুলে ধরলাম, কিন্তু শেষে দেখা গেল কোনো কিছুই হলো না। সেই জায়গাটা উনি করতে চাইছেন না সম্ভবত, একটা সদিচ্ছার জায়গা কিন্তু মনে হচ্ছে তার। একদমই ঠিক কথা বলছো যে তুমি ফার্স্ট যেটা দিয়ে শুরু করেছো, আমার এত মজা লেগেছে। মানে আমি রিসেন্ট টাইমসে কোনো চিফ মিনিস্টারকে কথা বলতে শুনিনি, আমার খুব মজা লেগেছে। মানে এটা হয় না যে একটা মানে এটা তো সবটাই যে এরকম ভাবে খুব মানে নির্মোহ একটা খুব নিরস ব্যাপার নয়, মজা আছে। মজাটা শুধু যদি তুমি খুঁজে নিতে পারো, সেখানে হচ্ছে যে উনি বলেছেন যে অনেকে আসছেন ফুলের তোড়া নিয়ে সৌজন্য জানাতে আসছেন, কিন্তু এই সৌজন্য জানিয়ে যদি সৌজন্যটাই জানালাম আর কিছু করলাম না, ফলে এইটাতে আমার কোনো উৎসাহ নেই, ছবি তুলে চলে। আবার উনি বলেছেন যে অনেকে আসছেন ফুলের বুকে নিয়ে, কারণ তারা শিল্পের জন্য বা কিছু ইউনিট বানাবেন বলে জমি নিয়ে রেখেছেন, কিন্তু কিছু করছেন না, ওই জমিটাকে ধরে রাখার জন্য আমার ফুল দিতে এসছে। একদম, এটাতে আমার কোনো আগ্রহ নেই যে আমার যেন জমিটা আমার কাছে থেকে যায়, তার জন্য আমার ফুলের তোড়া নিয়ে আসছেন, এটা তো আমার আগ্রহ নেই। আমার আগ্রহ কোথায় আছে, যে যেখানে ডেস্টিনেশন বেঙ্গল এই কথাটাকে মাথায় রেখে যার সত্যি বিনিয়োগের আগ্রহ আছে, যিনি বিনিয়োগ করতে চান এবং যিনি একটা স্ট্রাকচার প্ল্যান নিয়ে আসছেন, অনেক প্রপোজাল আসছে, উনি বলেছেন অনেক প্রপোজাল আসছেন। এবং বন্দনা যাদব, যিনি WBIDCর চেয়ারম্যান ছিলেন, বন্দনা যাদবকে তিনি শিল্প সচিব করে যে তিনি এই প্রাথমিক ঝাড়াই বাছাইগুলো করছেন, যে অ্যাকচুয়াল ইন্টেন্ট নিয়ে কারা এসছে না, কারা শুধু ফুলের বুকে নিয়ে এসছে। একদম, এই যে এটাকে একটা মানে ভাগ করেছে, ঝাড়াই বাছাই করা, এটা ধানের থেকে তুষপুষ সব সরিয়ে দিয়ে চালটাকে বার করা আর কি, যে কারা রিয়েলি ইনভেস্ট করতে চান। এবং উনি আজকে শিল্পমন্ত্রী এবং শিল্প পুনর্গঠন মন্ত্রী তাপস রায়ের প্রশংসা করে বলেছেন যে একজন প্রবীণ নেতা, 5 বারের বিধায়ক তাপস রায় রয়েছেন, তিনি সবে 2 দিন হলে দায়িত্ব নিয়েছেন, ফলে তারা আগে এই প্রাথমিক ঝাড়াই বাছাইগুলো করুক। আমি কোনো ফটো সেশনে আগ্রহী না, একদম না, পরিষ্কার বলেছেন। আর একটা ইন্টারেস্টিং কথা বলেছেন, সেটা বলেছেন যে শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে ফ্রড, ঠিক, মানি লন্ডারিং, ব্যাংক ফ্রড, ল্যান্ড ফ্রড আছে, তাদের সাথে আমি এখনই দেখা করার জন্য কোনো স্বচ্ছন্দ নই। এটা কিন্তু অনেক এসব তদন্ত হবে। যারা রিয়েল ইন্টেন্ট নিয়ে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চাইছেন, আমি তাদেরকে ওয়েলকাম জানাবো, এবং সেটা আমরা ঝাড়াই বাছাই করে দেখতে চাইছি অ্যাকচুয়ালি কারা এই ডেস্টিনেশন বেঙ্গলে ইনভেস্ট করতে চান। কারণ আমিও মনে করি যে শিল্প এনে এবং শিল্পায়নের মাধ্যমে পশ্চিমবঙ্গের আর্থিক বিকাশ ঘটবে, তার কারণ হচ্ছে রাজস্বটা না হলে বাড়বে না। আমাদের প্রাইমারি টার্গেট হতে হবে যে পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের জন্য রাজস্বটাও বাড়ানো, সেটা খুব স্পষ্টভাবে বলেছেন, একদম রাজস্ব বাড়াতেই হবে। রাজস্ব বাড়ানোর জন্য শিল্প আনতে হবে, বাণিজ্য আনতে হবে, লজিস্টিক্স পরিকাঠামোর ডেভেলপমেন্ট করতে হবে। কিন্তু ওই যে ল্যান্ড ফ্রড, ব্যাংক ফ্রড, শালবনিতে জমি
এখানকার জমি নিলাম, কিছু করলাম না, এইটাকে অ্যালাউ করবো না। এটা তিনি আজকে খুব ক্যাটাগরিক্যালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা কালোয় পরিষ্কার করে বলে দিয়েছেন। অনেক মানে খুব ডাইনামিক কথা লাগছিল আর কি, উনি যা যা বলছিলেন পরে। ফলে দেখো কতটা হবে কি হবে তো পরের ব্যাপার। আমি তো বারবার করে একটা কথা বলছি যে দেখো, ওনার পক্ষে মত থাকতে বিপক্ষে মত থাকতে পারে, কিন্তু আজকেই ওনাকে ইভ্যালুয়েট করার সময় নয়। উনিও আজকে প্রেস কনফারেন্সে বলেছেন একটা ফাইন্যান্সিয়াল ইয়ার 2027 সালের ফাইন্যান্সিয়াল ইয়ারের পর আপনারা ইভ্যালুয়েট করবেন যে গভর্নমেন্টের যে অভিপ্রায়, গভর্নমেন্টের যে ইন্টেন্ট, সেই ইন্টেন্ট অনুযায়ী গভর্নমেন্ট কতটা এগোতে পারলো, সেই মূল্যায়নটা আজকে কিন্তু করার দিন নয়। এটা উনি বলেছেন আজকে প্রেস কনফারেন্সে যে আমার মূল্যায়ন, আমার সরকারের মূল্যায়ন আপনারা অবশ্যই করবেন, কিন্তু একটা পুরো ফাইন্যান্সিয়াল ইয়ার যেতে দিন। একদম 2027 ফাইন্যান্সিয়াল ইয়ারের পরে 1 এপ্রিল যে আসবে 28-এর, তখন আপনারা মূল্যায়ন করে দেখবেন যে এই গভর্নমেন্ট কি করতে পারে। কারণ একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের আজকে ধরো তোমার জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে, তার মানে অলরেডি ফার্স্ট কোয়ার্টার চলে গেছে, প্রথম ত্রৈমাসিক চলে যাবে, তারপরে 3টে কোয়ার্টার মতো থাকবে, তারপরে একটা ফুল ফাইন্যান্সিয়াল ইয়ার উনি পেতে চাইছেন। এবং উনি আজকে বলেছেন যে আমি যে কথাগুলো আজকে বলছি তার একটা রিফ্লেকশন কামিং বাজেটে, মানে এই যে 1 জুলাই থেকে যেটা শুরু হবে তার যে বাজেট, সেই বাজেটে একটা রিফ্লেকশন দেখবে। বাজেট হচ্ছে একটা সরকারের গোপনীয় বিষয়, সেটা নিয়ে আমি প্রেস কনফারেন্স থেকে বলতে পারি না। বাজেটের নিয়মও তাই, বাজেট সবসময় আগে হাউসে প্লেস হবে, আইনসভায় প্লেস হবে, তারপরে সবাই জানবে। যে কারণে তুমি দেখবে যে দিল্লিতেও যখন সাধারণ বাজেট হয়, তখন বাজেট যারা প্রস্তুত করেন, যারা মানে টাইপ করে, তারা নর্থ ব্লকেই থাকতে হয়। তাদের বাজেট ছাপার দিন সারা রাত নর্থ ব্লকে থাকতে হয়। নর্থ ব্লকে সেই একটা হালুয়া বানানো হয়, ওটা একটা প্রথাতে পরিণত হয়েছে। তো এই সিক্রেসি কথা বলেছেন, কিন্তু উনি বলেছেন যে বাজেটে কিন্তু রিফ্লেকশন দেখতে পারবেন যে গভর্নমেন্ট কি পলিসি ইমপ্লিমেন্ট করতে চায়। একটা গঠনমূলক চমক থাকতে পারে বাজেটে। সেটা উনি চমকের কথা উনি বারবার বলছেন না। আজকে শুভেন্দু অধিকারী যেটা এড়াতে চেয়েছেন বারবার, সেটা হচ্ছে চমকটাকে এড়াতে চেয়েছেন। উনি বলতে চাইছেন আমার কোনো চমক নেই, আমি খুব প্র্যাগমেটিক বাস্তবসম্মত ওয়েতে কাজ করতে চাইছি। ঠিক আছে, এইটা উনি আজকে শিল্প নিয়ে বলেছেন। এবং শিল্প নিয়ে একটা রাজনৈতিক বিষয় উনি একবার ছুঁয়ে গেছেন, যেটা হচ্ছে যে শিল্প করতে হলে যে মমতা বন্দ্যোপাধ্যায় তালা মেরেছেন, বা নন্দীগ্রাম নিয়ে সিপিএমকেও একটা খোঁচা দিলেন যে গুলি চালাবার প্রয়োজন পড়ে না সদিচ্ছা থাকলে বা শিল্প, রাজনৈতিক জায়গাও কিন্তু তিনি উল্লেখ করে গেছেন যে বিগত বছরগুলো। সেটা সিঙ্গুরের প্রসঙ্গে করেছেন। কারণ দেখো তুমি সিঙ্গুর নিয়ে বিজেপি ভোটের আগে, ভোটের পরেও বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বারবার বলেছেন যে সিঙ্গুরে আমরা টাটাকে ফেরাবো। শ্রমিক ভট্টাচার্য সম্পর্কে আজকে প্রেস কনফারেন্সের গোড়াতে একটা খুব ভালো কথা শুভেন্দু অধিকারী বলেছেন যে উনি পার্টির রাজ্য সভাপতি, এবং তিনি শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তি নন, তিনি প্রাজ্ঞ ব্যক্তি, তিনি অনেকদিন ধরে আছেন এবং পার্টির যে আইডিওলজি সেটার জন্য কাজ করে চলেছেন। ফলে তার গাইডেন্সও আমরা নেব সরকার চালাতে গেলে। ফলে যথেষ্ট রেসপেক্ট এবং মর্যাদা ইত্যাদি দিয়ে কথা বলেছেন। কিন্তু শ্রমিক ভট্টাচার্য যে সিঙ্গুরে টাটাকে ফেরাবো এই কথাটা শুভেন্দু অধিকারী বলেননি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে হ্যাঁ আমরা পশ্চিমবঙ্গে টাটাকে নিয়ে আসবো, আমরা নিয়ে আসবো, কিন্তু কোথাও স্পষ্ট কিন্তু বলেনি কখনো যে সিঙ্গুরেই নিয়ে আসবো। সিঙ্গুর অনেক কথা বলেছেন। এবারে সিঙ্গুরটা আমরা বলে নিয়ে তারপরে আমি তোমাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে আসছি। উনি বলেছে যে দেখো সিঙ্গুরের সমস্যাটা কোথায়, যে সিঙ্গুরের জমিটা তো আর সরকারি জমি নেই। গত সরকারের যে মুখ্যমন্ত্রী তিনি সিঙ্গুরে যে জমির মালিকানা স্থানীয় কৃষকদের ফিরিয়ে দিয়েছেন, ফলে জমির মালিক এখন কৃষকরা, তারপরে তারাই কিন্তু আবার শিল্পের জন্য জমি দিতে পারেন। সেটা তো আলোচনা সাপেক্ষ, সেটা আজকেই এরকম ভাবে দুম করে প্রেস কনফারেন্স করে বলে দেওয়ার না। ওই যে বললাম যে উনি বারবার চমকটাকে এড়াতে চেয়েছেন, কোনো চমক গিমিকের মধ্যে যাননি। সেই সঙ্গে উনি বলেছেন যে দেখুন শিল্পের জন্য পশ্চিমবঙ্গের মানুষ জমি দিতে আগ্রহী, তার জন্য নন্দীগ্রামে যেরকম ভাবে সিপিএম জমানায় গুলি চলেছিল বা মানুষের মাথায় লাঠির বাড়ি মারা হয়েছে সেরকম দরকার নেই। আবার মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ভাবে ফাইল তালা চাবি দিয়ে তুলে রেখেছিলেন এবং বিনিয়োগকারীদের বলে দিয়েছিলেন যে না না আপনারা যান, আমি সব জমি দিতে পারবো না, এটারও দরকার নেই। পশ্চিমবঙ্গের মানুষ তাদের যদি স্বচ্ছতার সঙ্গে যদি অ্যাপ্রোচ করা যায়, তারাও দুহাত তুলে শিল্পের জন্য জমি নিতে আগ্রহী। শুধু হচ্ছে যে কি কারণে জমি নিতে চাইছে সরকার,
বা শিল্প যে শিল্প সংস্থা ওখানে জমি নিতে চায় তারা কি কারণে জমি নিতে চাইছে, সদিচ্ছা কত, সেই সদিচ্ছা কতটা, এবং এই গোটা প্রক্রিয়ার যেন কোনো গোপনীয়তা না থাকে, সেটা যেন একটা ট্রান্সপারেন্সি থাকে। এই ট্রান্সপারেন্সিটুকু থাকলেই মানুষ শিল্পের জন্য জমি দিতে আপত্তি করবেন না। এবং উনি বলেছেন যে আমার এই যে এক মাস সামান্য কদিন হলো সরকারে আসার পর, তার মধ্যেই তো জেলা শাসকদের মাধ্যমে বিএসএফ এর জন্য, এই যে বিএসএফ কাঁটাতারায় বেড়া দেবে ভারত বাংলাদেশ সীমান্তে, সেখানে তো জমি অধিগ্রহণ হয়েছে, কোথাও তো কোনো সমস্যা হয়নি, কোথাও কোনো ডিসেন্ট আমরা দেখতে পাইনি, কোথাও কোনো মানুষ অসন্তোষ জানায়নি। মানুষ কিছু স্বেচ্ছায় সরকার যে জমির মূল্য নির্ধারণ করেছে সেই নির্ধারিত মূল্যে মানুষ, পশ্চিমবঙ্গ সরকার তাদের কাছ থেকে জমি নিয়ে কেন্দ্রকে হস্তান্তর করেছে এবং কেন্দ্র সেই টাকাটা মিটিয়ে দিয়েছে, জমি বাবদ টাকাটা। তো ফলে ওনার বক্তব্য যে জমি নিয়ে কিন্তু নিশ্চিন্তে থাকুন, ওনার কথা কোট আনকোট নিশ্চিন্তে থাকুন, পশ্চিমবঙ্গের জমি অধিগ্রহণ নিয়ে কোনো সমস্যা হবে না। পুরনো যা আমাদের দৃষ্টান্ত আছে সেরকম কোনো সমস্যা হওয়ার নয়, উনি অন্তত কোট আনকোট উনি বলেছেন যে নিশ্চিন্তে থাকুন, পশ্চিমবঙ্গের জমি অধিগ্রহণ নিয়ে কোনো সমস্যা হবে না। এটা একটা বড় বিষয় একদম, কারণ জমি না নিতে পারলে তো সেই জায়গাটা হবে না, শিল্প দেখো শিল্পের জন্য যে প্রয়োজন, শিল্পে অনেক বিনিয়োগকারী এখান থেকে চলে গেছেন। আমরাও আগেও শুনেছি যে আইন শৃঙ্খলার কারণে, আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা এমন জায়গা ছিল, সেখানে আইন শৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রী আজ যা বললেন, তুমি আবার সেই আমার মতো খারাপ কেউ হতে পারবে না, আমার মতো খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না বলেছিলেন 7 পয়েন্টের সামনে দাঁড়িয়ে, আজ বললেন যে আমার মতো খারাপ কেউ হবে না মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গ না। এটার জন্য দেখো সম্রাট, যে প্রশ্নটি তাকে করা হয়েছিল, আমাদেরই এক সতীর্থ সাংবাদিক, অন্য সংবাদ মাধ্যমের সাংবাদিক, তিনি প্রশ্ন করেছিলেন যে একটি নির্দিষ্ট সম্প্রদায়, যেভাবে একটি নির্দিষ্ট সম্প্রদায় বলেছিল, আর সম্প্রদায় বলেনি, অ্যাকচুয়ালি ও বলেছিল যে শ্রেণী, প্রশ্নটা করার জন্য শ্রেণী বলেছিল বা কিছু একটা, কিন্তু বোঝাতে চেয়েছিল কাকে সেটা তুমিও বুঝতে পারছো, আমিও বুঝতে পারছি, দর্শকরা বুঝতে পারছেন। তো বলেছিল যে একটি নির্দিষ্ট সম্প্রদায় যেভাবে আইন শৃঙ্খলাকে টেকেন ফর গ্রান্টেড করে নেয়, যে বেপরোয়া ভাব, এইটা নিয়ে আপনার ক্লিয়ার মেসেজ কি? তখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন যে আপনি নিশ্চয়ই ওই ধুলিয়ান, ধুলাগড়, মোথাবাড়ি, বেলডাঙ্গার মতো ঘটনার কথা বলতে চাইছেন, এটাই নিশ্চয়ই আপনি বলতে চাইছেন। দেখুন, এই সরকার, নতুন সরকার গঠনের পরে ভাতের হাঁড়ি চাল টেপার মতন যেভাবে আমাদের বাড়িতে মা বোনেরা চাল টেপেন, সেরকম দুখানা ঘটনা ঘটেছিল। একটা আসানসোলে একটি বাড়িতে হামলার ঘটনা, আর 2 নম্বর হচ্ছে পার্ক সার্কাসে 7 পয়েন্ট ক্রসিংয়ে পুলিশের ওপর ঢিল ছোড়া এবং বিক্ষোভ দেখানো ইত্যাদি। ওই দুটো ঘটনাতেই সরকার কঠোর অবস্থান নিয়ে বুঝিয়ে দিয়েছে যে সরকারের মনোভাবটা কি। সুতরাং যদি এরকম করার কিছু চেষ্টা হয়, যে তাহলে আমার থেকে খারাপ দেখতে পাবেন না, উনি আজকে খারাপ হবেন না বলেন, উনি বলেছেন আমার থেকে খারাপ দেখতে পাবেন না। আমি কিন্তু খারাপ ছাত্র নই সম্রাট, ঠিক একদম, তুমি আমি পরামর্শ ওই জায়গাটা বলেছো, আমার থেকে খারাপ দেখতে পাবেন না, আমার থেকে খারাপ দেখতে পাবেন না। তো তারপরে উনি বলেছেন যে 7 পয়েন্ট ক্রসিং এর ঘটনার পর তারপর কি আর কিছু এরকম, আর কোনো এরকম ঘটনা দেখতে পেয়েছেন? উনি প্রশ্ন করেছেন, পাননি তো, আর পাবেনও না। এখানে উনি শেষ করেছেন। দেখো, এটা আইন শৃঙ্খলা নিয়ে গোটা রাজ্যের জন্য একটা বড় মেসেজ আমার মনে হয়। একটা কথা আমি এখানে বলতে চাই, আমি সম্প্রদায়ের বিষয়টাকে বাদ রেখেও বলছি, আইন শৃঙ্খলাটাকে বাদ রাখবে কেন সম্রাট? ওই বিষয়টাকে তোমাকে নিতেও হবে। দেখো, পশ্চিমবঙ্গে আজকে আমরা যদি বলি যে 27% মুসলিম ভোট আছে, এবং ভোটারের হিসেবে 27%, জনসংখ্যার হিসেবে প্রায় 30% বা তার একটু বেশি হবে। তার কারণ হচ্ছে যে 18 বছরের নিচে মুসলিম জনসংখ্যাটা হিন্দুদের থেকে তুলনায় ওই অনুপাতে বেশি। আর ভোটার দেখলে তারা হচ্ছে 27%, এটা জটিল অঙ্ক, কিন্তু যাই হোক, কথাটা হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গে এই যে 30% বা 27% যাই বলি না কেন, এই সংখ্যালঘু সম্প্রদায় এবং সংখ্যাগুরু সম্প্রদায়, এদের মধ্যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান, আদান প্রদান, এইটার মধ্যেই কিন্তু পিসফুল লিভিং এর মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের বিকাশের মন্ত্র লুকিয়ে রয়েছে। আমি যখন ভোটের আগে বর্তমান অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে আমি এই প্রশ্নটাই করেছিলাম যে আজকে ওই 30% বাদ দিয়ে পশ্চিমবঙ্গের উন্নয়ন ঘটবে না, বা পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের মধ্যে ওই 30% বাদ দিলে হবে না। এক্সক্লুসিভ অ্যাপ্রোচ নিয়ে চলবে না, ইনক্লুসিভ অ্যাপ্রোচে নিতে হবে। তখন স্বপন দাশগুপ্ত উত্তরে বলেছিলেন, যদি আমাদের এই ওয়ালের ইউটিউব পেজেই সেই ইন্টারভিউটা রয়েছে, কেউ চাইলে পুরোটা দেখতে পারেন। উনিও বলেছিলেন যে এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, এবং উনিও বলেছিলেন যে কোনো একটা জায়গায় একটা ডায়ালগ
সংখ্যাগুরু এবং সংখ্যালঘুদের মধ্যে একটা ডায়ালগ বা একটা কনভারসেশন শুরু হওয়া জরুরি। আমি কেন এই কথাটা বললাম, যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও যে একদম মুসলিমদের বিরোধী এরকম কিন্তু নয়। নন্দীগ্রামে একটা সময় তিনি সংখ্যালঘুদের সঙ্গে নিয়ে রাজনীতিটা করেছেন, কিন্তু একই সঙ্গে তিনি এটাও, তার তো বর্তমান দলের যে একটা মতাদর্শগত অবস্থান রয়েছে তাকে সেটা ফলো করতে হবে। দ্বিতীয় কথা হয়েছে যে কেউই আইনকে টেকেন ফর গ্রান্টেড করতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় আমি বারবার বলি 90% সংখ্যালঘু পশ্চিমবঙ্গে শান্তিপ্রিয় সংখ্যালঘু, 90 কেন 99% সংখ্যালঘু শান্তিপ্রিয় সংখ্যালঘু, কেউ অশান্তি চান না, কিন্তু 1% যে তারা হচ্ছে ল অ্যান্ড অর্ডারকে মানে টেকেন ফর গ্রান্টেড করে নেয়। এই যে পাকসাকাশ চত্বরে পরোয়া না করা, হেলমেট না পরে গাড়ি চালানো বা পুলিশকে চমকানো বা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি, এটা তো সব মুসলমান করেননি, কিছু মানুষ সত্যি করেছেন। করেননি, হ্যাঁ, কিছু এবং মানুষের জন্য। মুসলমানদের প্রকৃত উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন? আজকে তুমি সংখ্যালঘু এলাকায় যাও, গিয়ে দেখো যে সেখানে স্বাস্থ্য পরিষেবার কি অবস্থা, চাকরি কি? সেখানে শিক্ষার কি অবস্থা, উচ্চশিক্ষায় তাদের রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধিত্ব কতটা, সরকারি চাকরিতে তারা কতটা প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। তাদের মোস্টলি হচ্ছে সেলফ এমপ্লয়েড বা দক্ষ অদক্ষ শ্রমিক। তার মানে তাদের কিন্তু উন্নয়ন কিছু সে অর্থে হয়নি, সে অর্থে যে পারসেপশন ওয়াইজ খারাপ হয়ে গেছে যে যা করেছেন যেরকম ভাবে তিনি। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কথায়, ওই যে একটি কমিউনিটি আছে, আমি না থাকলে 10 মিনিটে আপনাকে মজা দেখিয়ে দেবে, এই যে কথাগুলো তাদেরকে কিছু মানুষের কাছে একটা একটা অদ্ভুত একটা মানে সম্পর্ক তৈরি করে দিয়েছে। এইটা খারাপ হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে সেটাই বলতে চেয়েছে যে দেখো, আইন শৃঙ্খলাকে টেকেন ফর গ্রান্টেড করো না, তাহলেই সব ঠিক থাকবে। এবার আইন শৃঙ্খলা এবার পরিস্থিতি বাকি হচ্ছে দেখো, পশু বলি নিয়ে তিনি যে স্ট্রিক্ট একটা ইনস্ট্রাকশন জারি করেছেন, সেটা তো তার পার্টি, তার দলের মতাদর্শগত অবস্থান। হি হ্যাজ টু ফলো দ্যাট আইডিওলজিক্যাল, করতেই হবে, হ্যাঁ, ওই দলের একজন। বাকিটা তিনি তো আজকে নিশ্চয়ই এই যে অন্নপূর্ণা ভান্ডার পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মহিলারাও পাচ্ছেন, যারা যোগ্য তারা নিশ্চয়ই পাচ্ছেন। তাদের তো এমন না যে সরকার এরকম করে যে শুধু হিন্দু মহিলারাই অন্নপূর্ণা ভান্ডার পাবে, ওনারা পাবেন না, সেই অ্যাপ্রোচ গভর্নমেন্ট নেয়নি। কিন্তু উনি বলেছেন যে কেউ যদি ধর্মকে সামনে রেখে আইন শৃঙ্খলাটাকে নিজের হাতে তুলে নেন বা অমান্য করেন, তাহলে আমার থেকে খারাপ কাউকে দেখতে পাবেন না। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক থাকে তাহলে অন্য অনেক কিছু খুব পজিটিভ এনার্জি নিয়ে অন্য সেক্টরগুলো সব কাজ, ওটাই তো প্রাইমারি। হ্যাঁ, প্রাইমারি একদম। তাহলে আইন শৃঙ্খলার মধ্যে তো আজকে খালি আমরা বারবার করে কেন পাকসাকাশের প্রসঙ্গ টানছি? আমি সার্বিকভাবেই আমি বলছি, আজকে তোলাবাজির অভিযোগ ছিল, একেবারেই সেটাকে আইন শৃঙ্খলার নয়, বিষয় নয়, পড়ছে। হ্যাঁ, আজ এই সিন্ডিকেট রাজ, সেটাকে আইন শৃঙ্খলা পার্ট নয়। একেবারে তুমি কাউকে চমকে যদি বলো আমার কাছ থেকেই বালি নিতে হবে, আমার কাছ থেকে ইট নিতে হবে, এটা আইন শৃঙ্খলার মধ্যে পড়ে, তার মধ্যেই পড়ছে। তো এইটাই তো নীতি পরিবেশ তৈরি করে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, শিল্পের জন্য জমি নেওয়া যাবে না। দেখো কি হলো, এটা আজকে বলার বিষয়, আমরা জানি না, আমি অনেকক্ষণ পেরিয়ে যাবো বোধ হয় কথা বলতে বলতে। আমার ধারণা দর্শকদের কাছে এটা ভালোই যাবে, মানে এতগুলো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, খুব পজিটিভ কিছু বিষয় নিয়ে আলোচনা, আমরা বয়ে না যাই। দেখো, শিল্পের জন্য যে জমি অধিগ্রহণ আইন 1894 সালের যে আইন, সেই আইনটা যে দিল্লিতে সংশোধনের প্রয়োজন হলো, সেটা হচ্ছে সিঙ্গুর আন্দোলনের ফলে 1894 এই সালের যে আইন, সেখানে পুনর্বাসন এবং পুনর্স্থাপনের যে ক্লজগুলো ছিল এবং যে প্রভিশনগুলো ছিল, সেগুলো ওই 100 বছরের পুরনো, সেগুলোকে সময়োপযোগী করার কথা কারো মনে পড়েনি, কেউ ভাবনাতেই আসেনি। ফলে ওই আইনের যখন সংশোধন হলো, সেই সংশোধনের নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অবদান অনস্বীকার্য। পরবর্তীকালে নন্দীগ্রাম আন্দোলনের যে নেতৃত্ব শুভেন্দু অধিকারী দিয়েছিলেন, সেই আন্দোলনের যে অবদান, সেটাও অনস্বীকার্য। এবারে তার ফলেই কিন্তু ইউপিএ 1 জমানায় তখন রঘুবংশ প্রসাদ সিং কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রী এবং মিস্টার মিনা তার পিএস, তারা ওই প্রথম ল্যান্ড অ্যাকুইশনের বিলটাকে সংশোধনের কথা বলেন, এবং তাতে ঠিক হয় যে পাবলিক পারপাসটাকে আবার রিডিফাইন করা হবে, জনস্বার্থের জমি অধিগ্রহণকে রিডিফাইন করা হবে, এবং সেই প্রথম বলা হয় যে শিল্পের জন্য জমি অধিগ্রহণে সরকারের একটা ভূমিকা থাকবে। এবং বলা হলো যে প্রথমে যে আইনের খসড়াটা তৈরি হয়, মানে বিলের খসড়া, তাতে বলা হয় যে কোনো শিল্প সংস্থা যদি শিল্পের জন্য 70% জমি অধিগ্রহণ করে ফেলে
এবং বাকি 30% অধিগ্রহণ করতে গিয়ে তার যদি সমস্যার মুখোমুখি করতে হয়, সেইখানে সরকার ইন্টারভিন করবে। একটা বড় শিল্প সংস্থা করতে চাইছে, 30% জন্য আটকে যাবে, সরকার ইন্টারভিন করবে। এই বিলটা মোটামুটি ভাবে সর্বসম্মতি গড়ে উঠছিল, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা হয়, সবকিছু হয়, কিন্তু বিলটা পাস করা থেকে ফাইনালি লোকসভায় পাস হয়ে গেল, রাজ্যসভায় পাস হবে, মানে আমার মনে আছে রঘুবংশ প্রসাদ সিং তিনি প্রায় কন্যাদায়গ্রস্ত পিতার মতন দাঁড়িয়ে আছেন যে লোকসভায় পাস হওয়ার পরে ওটা সই হয়ে আসবে এবং তিনি নিয়ে রাজ্যসভায় প্রেস করবেন, পাস করাবেন, দাঁড়িয়ে আছেন পার্লামেন্টের দরজায় ওই রাজ্যসভার মুখটাতে। তখন তৎকালীন বিজেপি নেত্রী সুষমা স্বরাজ রাজ্যসভা দলনেত্রী ছিলেন, সুষমা স্বরাজ ওটা আটকে দেন পাস হওয়াটা। ফলে প্রথম ইউপিএ জমানায় পাস হয়নি, দ্বিতীয় ইউপিএ জমানায় মমতা বন্দ্যোপাধ্যায় শরিক। মমতা বন্দ্যোপাধ্যায় উনি বললেন যে না, সরকারের কোনো ভূমিকাই থাকবে না, এবং ওনার যে নাম্বার ছিল তখন সেটা যে নাম্বার ছিল একটা প্রভাবী নাম্বার, বিলক্ষণ, কিছু বলার নেই। সেই মিটিংয়ে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে যখন ল্যান্ড অ্যাকুইজিশন বিলটা উঠলো তখন উনি আপত্তি করলেন, কিন্তু তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত মানে তাকে এমন মানে হই হই করে তার বিরুদ্ধে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ক্যাবিনেট মিটিংয়ে কেঁদে ফেলেন এবং বলেন আমার বাবাও কোনোদিন আমাকে এইভাবে বকেননি। ঠিক আছে, সেই খবর আমাদের বেরিয়েছিল, আমাকে ওই খবরটা দিয়েছিল, আজকে বলতে অসুবিধা নেই, কারণ জয়রাম রমেশ তখন কেন্দ্রের মন্ত্রী ছিলেন, গ্রামোন্নয়ন সম্ভবত। জয়রাম তখন হননি, জয়রাম পরে গ্রামোন্নয়নে ছিলেন, জয়রাম তখন অন্য কোনো মন্ত্রী ছিলেন, হয়তো পরিবেশ বা কিছু, কিন্তু জয়রামই আমার খবরটা দিয়েছিল। এটা নিয়ে আমার বলতে আপত্তি নেই আজকে এত বছর পরে ঘটনা। তো তারপরে তো এই যে পুনর্বাসন এবং পুনর্স্থাপনের একটা সুস্পষ্ট গাইডলাইন তৈরি হয়েছে, ফলে আজকে যে ক্ষতিপূরণের ব্যবস্থা দেওয়া হয়েছে, প্রভিশন রাখা হয়েছে, সেটা আগের থেকে অনেক উন্নত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেও শিল্পের জন্য জমি অধিগ্রহণে কোনো রকম কোনো হেল্প করেন। কিছু কিছু তার কাছের লোকজন, সৌরভ গাঙ্গুলি ওই শালবনিতে জমি পাওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য স্পেনে গিয়ে যা প্রশংসা করেন, সেগুলো সব ব্যতিক্রমী ঘটনা, বাকি কিছু হয়নি। তো সেইটাই আজকে রিইটারেট করেছেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে লেজিটিমেট হলে মানুষ এমনিতেই দিয়ে দেবে, সরকারের চাপ দেওয়ারও দরকার পড়বে না। এবং আমাদের যে এক্সপিরিয়েন্স, বিএসএফ এর জমি দিতে গেলেও মানুষের মধ্যে কোনো অসন্তোষ আমরা দেখিনি, লোকে হ্যাপিলি দিয়ে দিচ্ছে। একদম। তুমি এই জমির অধিগ্রহণ আইন এগুলো ফিরিয়ে আনলে একটু চর্চাও হলো আর কি, অন্য কিছু তার মাধ্যমে পুরনো কথাগুলো, এবং সেই এটা আমাদের বড় দোষ। আমারও যেমন ভালো লাগে, শুনতেও ভালো লাগে, আমার দর্শকদের মধ্যে অনেকেই আছেন আমি দেখি যারা কমেন্ট করেন, যারা শুনতে চান এইগুলো, রাজনীতি মনস্ক ঘটনা। ধরো আমার তো মানে এগুলো আমি এখনো প্রায় ছবির মধ্যে দেখতে পাই। রঘুবংশ প্রসাদ সিং অত্যন্ত সৎ নিষ্ঠাবান একজন মন্ত্রী ছিলেন, মানে লালু প্রসাদ যাদবের পার্টিতে অত্যন্ত সৎ, এবং তিনি ওই পার্লামেন্টের গেটে দাঁড়িয়ে আছেন, সই হয়ে আসবে, মানে আমার কাছে চোখের সামনে ছবিটা ভাসে। তুমি বললে কন্যাদায়গ্রস্ত পিতার মতো দাঁড়িয়ে আছে, যে এখানে রাজ্যসভায় পাস করাতে পারলে ওটা। আমার সেদিনকে সুষমা স্বরাজের উপর রাগই হয়েছিল যে বিলটা পাস হয়ে গেলে ভালো হতো। আমি বলছি আজকে এতদিন পরে বলছি, আমি দেখেছি যে কি পরিমাণ পরিশ্রম উনি বিলটাকে একটা ফাইনাল শেপ দেওয়ার জন্য করেছিলেন। ওইটা যদি সেদিনকে পাস হয়ে যেত, পরে ওই বিল নিয়ে আর চর্বিত চর্বণ হতো, অনেকদিন ঘাটাঘাটি হচ্ছে। এমনকি 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর সেই জমি অধিগ্রহণ বিলের আবার সংশোধন করতে যান, এবং তখন তৎকালীন গ্রামোন্নয়ন মন্ত্রী ওই হরিয়ানার নেতা, নামটা ভুলে যাচ্ছি, চৌধুরী দেবেন্দ্র সিং না কি নাম, তো তাকে না জানিয়েই প্রায় পিএমও নিজে থেকেই করে ফেলে ড্রাফট, এবং রাষ্ট্রপতির কাছে অর্ডিন্যান্সটা পাঠায়। তো রাষ্ট্রপতিকে অর্ডিন্যান্স, মানে প্রণববাবু তখন রাষ্ট্রপতি, তাকে অর্ডিন্যান্সটা ব্যাখ্যা করার জন্য অরুণ জেটলি গিয়েছিলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তৎকালীন অর্থমন্ত্রী, এবং গ্রামোন্নয়ন মন্ত্রী, আমি নামটা ভুলে যাচ্ছি, কেন যে ভুলে যাচ্ছি ভগবান জানে, তিনি আগে কংগ্রেস নেতা ছিলেন, পরে বিজেপি জয়েন করেছেন 2014 লোকসভা ভোটের আগে, তো তিনি জানতেনই না। তো রাষ্ট্রপতি আপত্তি করেননি, তো সেই অর্ডিন্যান্সের বিরুদ্ধে বিশাল আন্দোলন করলো কংগ্রেস, এবং ওই অর্ডিন্যান্স নরেন্দ্র মোদী সরকারকে ফেরত নিতে হলো। তো ফাইনালি তারপরে যা বিল ছিল সেটাই রয়ে গেছে। তো এইসব ঘটনা চোখের সামনে দেখা, তোমার ঠিক আছে, তো এগুলো
মনে হয় কি কিছু কিছু প্রসঙ্গক্রমে চলে আসে মনে হয় যখন, যে হ্যাঁ, সব এটা- বলে ফেলি না, কিন্তু একটু বলা, এটা অতিকথনের দোষ। না আমি অতিকথন ক্ষমা না, চেয়ে নিচ্ছি। না ক্ষমা তাও নয়, একটু হয়তো দীর্ঘায়িত হবে, কিন্তু এই আলোচনাগুলো আসা ভালো। আমার মনে হয় যারা রাজনীতি মনস্ক যারা শোনেন তারাও একটু ঝালাই করতে পারেন এই বিষয়গুলো। এবার আমি দেখো তোমার এই জমি অধিগ্রহণ থেকে একটু আমি আবার রাজ্যের একটা প্রসঙ্গে ফিরে আসি, যেটা হচ্ছে যে এটা শুভেন্দু অধিকারীদের, মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পরে স্বাভাবিক একটা সরকারের কাজকর্ম নিয়ে তার কাটাছেঁড়া হতেই থাকবে। তার মধ্যে আমার মনে হয় প্রথম যে বিষয়টা নিয়ে এই সরকারের কাটাছেঁড়া চলছে একটা জনমানসে, সেটা হচ্ছে হকার উচ্ছেদ। ঠিক কিনা কি বেঠিক, এটা কোথায় যাবেন হকার উচ্ছেদ এরা? কিন্তু শুভেন্দু অধিকারী শুরুই করলেন এই প্রশ্নের জবাবে যে ফুটপাত দিয়ে হাঁটা মানুষের মৌলিক অধিকার, আমাকে ওটা কেউ কেড়ে নেওয়ার অধিকার আমায় কেউ দেয়নি। খুব ক্যাটেগরিক্যালি কথাটা বললেন। এবার তারপর মানবিক সরকার কি করবেন না করবেন, এটা তুমি কি বলবে বলো? এটা তো কোথাও, আমি তো এটা শুরুতেই বলেছি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কথা বললেন আজকে, যে ক্ল্যারিটি নিয়ে বললেন, তুমি ক্ল্যারিটির কথাটাই বললে, তুমি প্রকারান্তরে ক্ল্যারিটির কথাই বললে। আমি কি বলেছি যে এর পক্ষে মত বিপক্ষে মত থাকবেই। হকার উচ্ছেদ নিয়ে সরকারের যে হকার উচ্ছেদের নীতি বা যেভাবে করছে তাদের বিপক্ষে মত যে আছে সেটা দেখতে পাচ্ছ। একদম শুধুমাত্র যে কজন সিপিএম এর উজ্জীবিত নেতাকর্মী গিয়ে ওখানে গিয়ে ওই বুলডোজারের সামনে দাঁড়িয়ে পড়ছে, ঠিক আছে, এবং দাঁড়িয়ে পড়া ক্ষমতা দেখাচ্ছে, তাদের তো 80 জন বিধায়ক নেই, 80 জন বিধায়ক তাদের নেই, একজনই বিধায়ক। কিন্তু তা সত্ত্বেও যেরকম তরুণ প্রজন্ম সিপিএম এর নেতারা কি দাঁড়িয়ে পড়ছে, তার মধ্যে তাদের একটা মতাদর্শগত জায়গা একদম এবং একটা তাদের আবেগ আমরা দেখতে পাচ্ছি কাজ করছে। সেই একটা অবস্থান। আর মুখ্যমন্ত্রীর একটা অবস্থান, মুখ্যমন্ত্রী অবস্থানে উনি জানিয়েছেন যে দেখো এটা দুটো দিকই আছে। যে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমরা দেখেছি 2024 সালে লোকসভা ভোটের পরে এই সরকারি জমি জবরদখল হয়ে যাওয়া, ফুটপাত দখল হয়ে যাওয়া, মনে আছে গড়িয়াহাটে ক্লিনজিং হয়েছিল বলে এতটা ফাঁকা রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভুলে গেলে চলবে না। একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় ভাঙিয়েছিলেন, মনে আছে? মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যাপারে ফিরহাদ হাকিমকে দায়ী করেছিলেন, সুজিত বসুকে দায়ী করেছিলেন, মনে আছে? তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু টের পেয়েছিলেন যে শহরের চরিত্র বদল হয়ে যাচ্ছে, রাস্তাঘাট পুরো প্রায় জুড়ে বসে আছে, এটাকে মেনে নেওয়া যায় না। তুমি বলো না যে আজকে ধর্মতলা চত্বর একটা কলোনিয়াল স্ট্রাকচার, ওই জায়গাটা পরিচ্ছন্ন রাখলে, আমি নিজে বললেন আজকে এটা, আমি নিজে কলম্বোয় গেছি, কলম্বো তো ব্রিটিশ কলোনি ছিল, তুমি গিয়ে কলম্বোতে গিয়ে দেখো সেই স্ট্রাকচারগুলোকে যেভাবে মেনটেন করেছে এবং সেখানে রাস্তাঘাট পরিষ্কার ঝকঝক করছে, দেখলে তোমার মনে হবে যে কেন আমাদের শহরটা কেন এরকম রইল না। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। মানুষের ন্যূনতম চাহিদা এটা, একটু ফুটপাত দিয়ে মানুষ হাঁটবে। এবারে আবার একটা মানবিকতার দিক আছে, এতগুলো মানুষ এখানে বসে আছে, তাদের হঠাৎ রুটি রুজি চলে যাবে, কোথায় যাবে তারা? সেই জায়গাটা সেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে যেখানে সরকারের ভ্যাকেন্ট ল্যান্ড আছে, সেখানে যারা বৈধ অবৈধভাবে বসে আছেন তাদের মানবিক দৃষ্টিতে দেখা হবে, বা সরকার যে সরকারের নিজের জমি সেখানে যদি একটা মার্কেট বা অচল মার্কেটগুলোকে যদি সচল করা যায়, সেসবগুলো সরকার করবে। কিন্তু মানুষের হাঁটার যে জায়গা ফুটপাত, এবং ফুটপাত না থাকার কারণে বিপদও হচ্ছে। তুমি দেখবে, তুমি যদি ধর্মতলা চত্বরে যাও, লাস্ট কবে গেছো আমি জানি না, অফিস থেকে ওই দিকে যাওয়া হয়নি। হ্যাঁ, তুমি যাও, তুমি দেখবে যে গ্র্যান্ডের সামনে দিয়ে তুমি হাঁটতে পারো না ফুটপাত দিয়ে, তোমাকে ফুটপাত থেকে মেন রাস্তা দিয়ে হাঁটতে হবে, এবং মেন রাস্তাতেও তোমাকে যেভাবে ট্যাক্সিগুলো দাঁড়িয়ে থাকে বিপজ্জনক, তোমাকে প্রায় অর্ধেক রাস্তার মাঝখান থেকে এসে তোমাকে রাস্তা হাঁটতে শুরু করতে হবে, বড় রাস্তা যেখানে বাস চলছে, পরিচ্ছন্নভাবে তুমি যদি হাঁটতে চাও। তো ফলে এইগুলো তো তোমার কোনোভাবে মানা যাবে না, না? বলে একটা ব্যালেন্স তো থাকতে, একদম ব্যালেন্স, সেই কথাটা উনি আজকে বলেছেন। এটা ভালো, এটা ঠিকঠাকই বলেছেন, এবং সঙ্গে একটা মানবিক একটা দিকও তুলেছেন যে তাদের জন্য একটা চিন্তাভাবনাও চলছে হকারদের। আমি শেষ প্রশ্নে আসি, যেটা হচ্ছে যে পুজো, আমাদের দর্শকরাও তো আগ্রহের মধ্যে রয়েছেন, কারণ বাঙালির পুজো সর্বশ্রেষ্ঠ উৎসব। জুন মাস মাঝামাঝি চলে এলো, আর তো দেখতে দেখতে অক্টোবর আসবে, এবং পুজোতে গত কয়েক বছরের একটা প্র্যাকটিস, ছোট থেকে শুরু করে বড় পুজো, অনুদান, এর পক্ষে বিপক্ষে বিতর্ক, নানান কথা এসেছে। মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করা হলে উনি বললেন এগুলো আলোচনা স্তরে রয়েছে এখনও, কিন্তু একটা কোথাও ইঙ্গিত দিলেন কিন্তু যে যাদের প্রয়োজন নেই যে সমস্ত বড় পুজোগুলোর, আমি এই প্রসঙ্গে বলি সেই অনেক বড় পুজো আছে যারা অনুদানও পেয়েছে, সরকারের সব অ্যাওয়ার্ডও তারাই পেয়েছে, কিন্তু যাদের প্রয়োজন নেই তাদের বাদ দিলে যাদের প্রয়োজন আছে, সত্যি ছোট করে পুজো হলেও মায়ের পুজো হবে, নিষ্ঠা ভরে পুজো হবে, তাদের জন্য সরকার একটা পাশে থাকবেন অনুদানের বিষয়টা, সেরকম একটা বললেন, বোধ ইঙ্গিত দিলেন। এটা খুব প্র্যাগমেটিক অ্যাপ্রোচ। প্র্যাগমেটিক কী কারণে আমি সেটা বলছি, তার কারণ হচ্ছে দেখো বড় পুজোগুলো তো সত্যিই দরকার নেই, তারা যে পরিমাণ বাজেটে কলকাতায় পুজো হয়, এই বালিগঞ্জ কালচারাল হোক,
ত্রিধারা হোক, চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, শ্রীভূমি, যেগুলো বা একডালিয়া এভারগ্রিন বা সিঙ্গি পার্ক, এদের কিন্তু এই টাকাটা দরকার পড়ে না। কিন্তু কি হয় যে আজকে যদি এই ধরনের কোনো পুজো কমিটি বলতো যে না সরকারের এই অনুদান আমার দরকার নেই, তাহলে সরকারের ওর সাথে একটা হোস্টাইল ব্যাপার তো শুরু হয়ে যেত। কেউ হোস্টিলিটি চায়নি, সেজন্য নিয়ে নিয়েছে। কেউ হোস্টিলিটি চায়নি, তাদের প্রয়োজন ছিল, তাদের প্রয়োজন ছিল না। আবার জেলায়, মফস্বলে এবং কলকাতায় এমন কিছু কিছু পুজো আছে যেখানে সরকারের এই অনুদানটা তাদের কাজে লাগে। এবং একটা কথা সম্রাট মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গে এই পুজোটা কিন্তু একটা বড় বাণিজ্য এবং শিল্পের জায়গা। একদমই তাই। সেই জায়গাটাকে গভর্নমেন্টের একটা ইনসেনটিভ যদি গভর্নমেন্টের দিক থেকে আসে বা আসা উচিত, একটা বিপুল 40,000 50,000 কোটি টাকা ব্যবসা হয় এক মাসের মধ্যে, 40-50,000 কোটি টাকা ব্যবসা হয়, ছোট বড় একটা। হ্যাঁ, মানে শুধুমাত্র পাওয়া। প্যান্ডেল পাওয়া যাবে না, ওখানে দোকান দেয়, জামা কাপড় কেনাকাটা, সবকিছু মিলিয়ে সেইখানে গভর্নমেন্ট লেভেলে একটা ইনসেনটিভ যদি থাকে সেটাও খারাপ নয় একেবারে। এই ব্যালেন্সটার কথা যে মুখ্যমন্ত্রী বলেছেন। দ্বিতীয় কথা হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে অমিত শাহদের অভিযোগ ছিল পশ্চিমবঙ্গে পুজো করা যায় না, দুর্গা পুজো করা যায় না, সরস্বতী পুজো করা যায় না। সেখানে যদি দুম করে একেবারে সব বন্ধ করে দেওয়া, সেটাও পলিটিক্যালি কারেক্ট হবে না। তার ফলে আজকে মুখ্যমন্ত্রী কি করলেন, পলিটিক্যালি কারেক্ট থাকলেন। এবং তোমাকে এবং দর্শকদের আমি বলি, আজ থেকে পুজো যখন আসবে মিলিয়ে নেবেন যে এই বড় পুজো কলকাতায়, মানে যেগুলো সত্যি বড় বড় পুজো হয় এবং পরিচ্ছন্নভাবে পুজো হয়, বালিগঞ্জ কালচারাল হোক, সমাজসেবী হোক, বা উত্তরের অনেক পুজো, মানে রাজনৈতিক ছাতার তলায় থেকে তুমি বলছো, আমি বলছি না, কিন্তু আমি বলছি মুখ্যমন্ত্রীকে দেখবেন পুজো উদ্বোধনে যাচ্ছেন, এবং যেটা দেখবেন আরো একটা দেখবেন, এই পুজো কমিটিগুলি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা করে দিচ্ছেন। আচ্ছা, আজকে আমি বলে রাখলাম, সম্রাট তুমি মিলিয়ে নিও, তখন তুমি আমাকে বলবে যে আমি শ্রী ভৃগু হয়ে গেছি, ঠিক আছে? কিভাবে এতদিন আগেই তুমি ভবিষ্যবাণী করলে, কিন্তু মিলিয়ে নিও। আমি বলছি তুমি মিলিয়ে নিও, 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা করে তারা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেবেন। দেখো এটা উল্টো হবে, তারা নেওয়ার থেকে দেবেন বেশি। তুমি দেখে নিও, আমি তোমাকে বলছি তুমি এটা শুধু মিলিয়ে নিও। এটা একদমই অন্যরকম একটা বিষয়। তারা যদি দেন মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের জন্য, সরকারি অনুদান তো তাদের প্রয়োজন নেই পুজোর জন্য, পুরো ফলে অ্যাপ্রোচটাই পাল্টে যাবে। তুমি দেখো, আবার ছোট ছোট পুজো যারা পেত তারাও পাবে, তারা সেটাই পাবে। হয়তো একই অঙ্কের টাকা পেতে পারে বা তার থেকে একটু কমিয়েও দিতে পারে, জানি না সেটা গভর্নমেন্ট ফাইনালি কি করবে। খুব যে গভর্নমেন্টের কোষাগারে টাকা আছে এরকম তো নয়, একটা বাস্তবসম্মতভাবে একটা ভারসাম্য রেখে হয়তো একটা করবে। ফলে এটা মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধনে যাবেন এবং সাদরে সেই চেক তিনি নেবেন এবং দেখাবেন মানুষকে, বাংলার মানুষকে, যে দেখো বাংলারই যে ক্লাব যারা এত বড় বড় পুজো করছেন তারা কিন্তু সরকারের পাশেও রয়েছে। একদম দেখে নি, তুমি মিলিয়ে নিও। এরপর আর আজকে দীর্ঘায়িত করার কোনো মানে হয় না, কারণ হচ্ছে যে এটা একদম অন্যরকম একটা দিক। আমরা দেখে এসেছিলাম বড় পুজোগুলো অনুদান পাচ্ছে, জাঁকজমক, কিন্তু তার বাইরে পুজো কমিটিগুলো যারা মানে যাদের সেই আর্থিক সচ্ছলতা রয়েছে, তারা যদি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলেই কিছু ফিরিয়ে দেন, এবং সেটা তো বাংলার মানুষের জন্যই কাজে লাগবে। হ্যাঁ, বাংলার মানুষের জন্যই আলটিমেট কাজে লাগবে। পুজো তো উৎসব এভাবেই হওয়া উচিত, একে অপরের মানে প্রত্যেকে যাতে প্রত্যেকের পরিপূরক হয়। এবং শুভেন্দু অধিকারী আজ জমি থেকে, কর্মসংস্থান থেকে, শিল্প থেকে মুখ্যমন্ত্রী যে একটা রোডম্যাপ আমাদের সামনে আনলেন, তার কি নির্যাস হতে পারে আগামী দিনে? কি আমরা সেই নিয়ে স্বপ্ন দেখব? আমাদের রাজ্যের ছেলেমেয়েরা চাকরির স্বপ্ন দেখবে? সেটা নির্যাস কি হতে পারে আমরা একটা আলোচনা করলাম, আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম যে কতটা একটা পজিটিভ এবং ডাইনামিক আজকে মুখ্যমন্ত্রীর এই সাংবাদিক সম্মেলন ছিল। আপনারা দেখতে থাকুন, আগামী দিনে আরও সমস্ত খবর আমরা এইভাবেই আপনাদের সামনে তুলে ধরবো, সবার আগে যেভাবে আমরা দিই এবং সঠিক খবর যেভাবে আমরা দিই। দেখতে থাকুন দ্য ওয়াল।